আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে শেখাবো কি করে মিন প্রেসিপিটেশন ক্যালকুলেশন করে, অর্থাৎ হচ্ছে কি করে এভারেজ রেনফল, অর্থাৎ মিন প্রেসিপিটেশন কি করে ক্যালকুলেশন করে, কোন ফর্মুলা ইউজ করে, সেটা আজকে আমি তোমাদেরকে শেখাবো। চলো তাহলে আমরা শিখে নিই কি করে মিন রেনফল ক্যালকুলেশন করে। তবে শেখার আগে একটি কথা বলার আছে, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো তাহলে এবার আমরা এখন মিন রেনফল ক্যালকুলেশন করা শিখি। তো মিন রেনফল ক্যালকুলেশন কেন করা হয়, অর্থাৎ মিন রেনফল আমরা কেন ক্যালকুলেশন করব। আমরা জানি কোনো একটা এরিয়াতে বা কোনো একটা ক্যাচমেন্ট এরিয়াতে বিভিন্ন স্পেসে বা বিভিন্ন জায়গা বা বিভিন্ন পয়েন্টে রেনফল আলাদা হয়, অর্থাৎ সব জায়গায় ইউনিফর্মলি রেনফল হয় না। যেরকম আমি একটা এক্সাম্পল হিসাবে আমি যদি আমার শহরটাকে আমি কনসিডার করি, আমার শিলিগুড়ি শহরটাকে, তো শিলিগুড়ির প্রত্যেক জায়গায় তো সমান রেনফল হয় না, কোথাও একটু বেশি কোথাও একটু কম। কিন্তু আমি যদি বলি শিলিগুড়ির আজকের এভারেজ মানে আজকের বৃষ্টিপাতের পরিমাণ কত ছিল, তাহলে কিন্তু সেটা মিন বৃষ্টিপাত অর্থাৎ গড় বৃষ্টিপাতের কথাই বলা হয়ে যাবে। আমরা যখন টিভিতে ওয়েদার ফোরকাস্টিং দেখি তখন কিন্তু বিভিন্ন জায়গায় রেনফল বলতে বা বিভিন্ন দিনের পার্টিকুলার রেনফল বলতে কিন্তু এভারেজ রেনফলকেই বোঝায়, অর্থাৎ গড় বৃষ্টিপাত। তার জন্যই আমাদের এই এভারেজ রেনফলটা ক্যালকুলেশন করা হয়, যে আজকে এভারেজ রেনফল অর্থাৎ গড় বৃষ্টিপাত বা শিলিগুড়ির গড় বৃষ্টিপাত আমার ছিল 20 সেন্টিমিটার, অর্থাৎ এভারেজে 20 ছিল। তাই বলে যে সব জায়গাতে প্রত্যেকটা পয়েন্টে বা সবসময় যে 20 সেন্টিমিটার হয়েছে সেটা না, গড়ে 20 সেন্টিমিটার, ওর থেকে একটু বেশি হতে পারে, ওর থেকে একটু কম হতে পারে। এবার হচ্ছে আমার সেই মিন রেনফল ক্যালকুলেশন করা হয় জেনারেলি তিনটি ফর্মুলা ইউজ করে। যেটা ফার্স্ট ফর্মুলা হচ্ছে খুবই ইজি, অ্যারিথমেটিক মিন মেথড, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ থেসন পলিগন মেথড, অ্যান্ড থার্ড ওয়ান ইজ আইসোএথাল মেথড। চলো তাহলে আমরা প্রথমে শিখে নিই অ্যারিথমেটিক মিন মেথড ইউজ করে কি করে আমাদের মিন রেনফল ক্যালকুলেশন করা হয়, সেটা আমরা দেখে নিচ্ছি। এবার কি করা হয়, অ্যারিথমেটিক মিন মেথডের ক্ষেত্রে আমাদের যে এই যে এখানে একটি ফর্মুলা দেখিয়েছি, যেখানে পি বার, পি মাথায় ড্যাশ সাইন, অর্থাৎ পি বার মানে ওটাকে এভারেজ বা মিন বোঝায়। তো মিন রেনফল বা প্রেসিপিটেশন ইকুয়াল টু P1 প্লাস P2 প্লাস P3 ডট 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 প্লাস Pn ডিভাইডেড বাই এন। এটাকে আমি শর্ট করে লিখতে পারি 1/n সামেশন অফ পিআই। সামেশন, দিস ইজ দ্য সিগমা সাইন, গ্রিক লেটার সিগমা, এটা মানে সামেশন বোঝায়। সামেশন মানে যোগফল অফ পি আই, আই ফর 1 to n, অর্থাৎ প্রত্যেকটা প্রেসিপিটেশন বা রেনফলের ভ্যালুর যোগফল, অর্থাৎ P1 P2 P3। আমি যদি কোনো একটা স্টেশন বা কোনো একটা পয়েন্ট ধরি, সেখানকার রেনফল যদি আমার P1 হয়, আরেকটা স্টেশন বা আরেকটা মেজারমেন্ট যেটা রেনফল করা হয়েছে সেখানকার যদি P2 হয়, আরেকটা স্টেশন মানে রেনগজের ক্ষেত্রে যদি P3 হয়, তো এরকম করে প্রত্যেকটা রেনফলের রেকর্ডের সামেশন বা যোগফল P1 প্লাস P2 ডিভাইডেড বাই এন। এন বলতে টোটাল নাম্বার অফ স্টেশন বা রেকর্ড, মানে আমি যতগুলো নিব, 5টা নিলে 5টা, 4টা নিলে 4টা, যেটা আমরা সিম্পল, এটাকে অ্যারিথমেটিক মিন বলা হয়েছে। অর্থাৎ সিম্পল আমরা যে মিন বা এভারেজ বা গড় বের করি, যতগুলো সংখ্যা থাকে তার যোগফল ডিভাইডেড বাই ততগুলো নাম্বার, 5টা হলে 5, 6 হলে 6, সেটাই সিম্পল। আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এইটা আমার হচ্ছে একটা ক্যাচমেন্ট এরিয়া, যে ক্যাচমেন্টটা আমার 4টি রেন গজ আছে এবং 4 রকমের রেনফল মেজার করেছে। আমার যেটা স্টেশন এতে যেখানে রেনফল মেজার করেছে 15, স্টেশন বিতে 12, স্টেশন সিতে 8, অ্যান্ড স্টেশন ডিতে আমার হচ্ছে 5 mm রেনফল মেজার করেছে বা রেকর্ড করা হয়েছে। তাহলে এখানে আমি তাহলে এই ক্যাচমেন্ট এরিয়া তাহলে মিন রেনফল কত, এবারে বৃষ্টিপাত কী করে বের করবো, যদি আমি অ্যারিথমেটিক মিন মেথড ইউজ করি তাহলে সিম্পল এগুলো যোগফল হবে। এখানে আমি দেখিয়ে দিয়েছি দেয়ারফর 15 প্লাস 12 প্লাস 8 প্লাস 5। এবার কয়টা রেকর্ড আছে এখানে, অর্থাৎ কয়টা রেন গজের রেনফল এখানে নেওয়া হয়েছে, 4টা, তো ডিভাইডেড বাই এন অর্থাৎ 4। এবার এটা ক্যালকুলেশন করলে আমার 10 mm হয়। তাহলে এই যে আমি যে বেসিনটা নিয়েছি এক্সাম্পল হিসাবে, তাহলে সেই বেসিনের এভারেজ রেনফল হচ্ছে 10 mm। ঠিক আছে, এবার আমি নেক্সট আমার যে মেথড আছে সেটা যাওয়ার আগে এই বিষয়ে কিছু কথা বলবো। এই অ্যারিথমেটিক মিন মেথড খুবই ইজি, কিন্তু এর কিছু ড্রব্যাক আছে। ইজি দেখেই এর ড্রব্যাকটা আছে, যে কি প্রবলেম এই মেথডটা ইউজ করলে। জেনারেলি এই মেথডটা হচ্ছে তখনই ইউজ করা যাবে
যে বেসিন বা যে এরিয়াতে হচ্ছে এরিয়াটা ফিজিক্যালি এবং ক্লাইমেটিক্যালি হোমোজিনিয়াস হবে এবং ফ্ল্যাট এরিয়া হতে হবে, সমতল ভূমি হতে হবে, তাহলে আমি এই মেথডটা ইউজ করতে পারি। এবং আরেকটা যে কন্ডিশন আছে যেটা এই মেথডটা ইউজ করার জন্য, সেটা হচ্ছে আমার রেন গজগুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হতে হবে সেই ক্যাচমেন্ট এরিয়াতে। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বলতে আমার যখন একটা স্টেশন, সাপোজ দিলাম একটা স্টেশন এ বা ফার্স্ট স্টেশন যেটা আছে, সেকেন্ড স্টেশন, থার্ড স্টেশন, ফোর্থ স্টেশন, অর্থাৎ যতগুলো স্টেশন থাকবে সেটা ইউনিফর্মলি অর্থাৎ ইউনিফর্ম ডিস্টেন্সে, দূরত্বে সেইগুলো অবস্থিত হতে হবে, তাহলে আমি এই মেথডটা ইউজ করতে পারবো। এবং আরেকটা ক্ষেত্র হচ্ছে এই মেথডটা তখনই ইউজ করব বা সুইটেবল হবে যখন আমার অ্যাকুরেসি খুব স্মল দরকার নেই। অর্থাৎ এখানে একটু ভুল হয়েছে, সুইটেবল ওয়েন দ্য রিকোয়ার্ড অ্যাকুরেসি স্মল, অর্থাৎ না ঠিকই আছে, রিকোয়ার্ড অ্যাকুরেসি স্মল মানে আমার অ্যাকুরেসিটা স্মল হবে না, তখনই এটা আমি ইউজ করতে পারবো। তার কারণ হচ্ছে এইটার ক্ষেত্রে আমার হচ্ছে রেনফল, যে এভারেজটা পাচ্ছি সেই রেনফলের ক্ষেত্রে অ্যাকুরেসিটা খুব কম, অর্থাৎ এটা অ্যাকুরেসি বেশি দিতে পারে না। আর একটা কন্ডিশন হচ্ছে, এই জন্য এটা প্র্যাকটিক্যালি খুব রেয়ার ইউজ করা হয়, তার কারণ হচ্ছে এই মেথডটা ইউজ করলে যদি কোনো ক্যাচমেন্ট এরিয়া বা আমি যতটা পোর্শন কনসিডার করবো তার বাইরে যদি কোনো রেন গজ থাকে, সেটা এই মেথডের মধ্যে কনসিডার করা যায় না, তার জন্য এটা অতটা প্র্যাকটিক্যালি ইউজ করা হয় না। ওকে, তাহলে এবার নেক্সট আমার যে মেথড আছে সেটা হচ্ছে থেসন পলিগন মেথড, যেটাকে গ্রাফিক্যাল মেথডও বলা হয়। এই মেথড প্রথম হচ্ছে 1911 সালে থেসন প্রথম এটাই আবিষ্কার করেছিল, তার জন্য এটাকে বলা হয় থেসন পলিগন মেথড। এবং এটা গ্রাফিক্যাল মেথড, এবং এটার ভিতরে আমাকে কী করতে হয়, পলিগন বানিয়ে বানিয়ে এটা গ্রাফিক্যালি পলিগন বানিয়ে আমার এখানে ক্যালকুলেশন করা হয় বলে এটাকে থেসন পলিগন মেথড বলা হয়। এবং এই মেথডে কি করা হয়েছিল, যে প্রত্যেকটা রেন গজের জন্য যে টোটাল যে এরিয়া আছে তার এরিয়ার কতটা অংশ সেই রেন গজের ক্ষেত্রে সুইটেবল, বা সেই রেন গজটা কতটা এরিয়া ও কভার করে, ইনফ্লুয়েন্স এরিয়া, সেই ইনফ্লুয়েন্স এরিয়া ও কনসিডার করেছিল। এবং প্রত্যেকটা ইনফ্লুয়েন্স এরিয়া টোটাল এরিয়ার কতটা অংশ আছে অর্থাৎ প্রপোর্শনেট আছে সেটা এইটাতে উনি ইউজ করেছিলেন। এবং সেই মেথডটা আমি যেটাই বললাম গ্রাফিক্যালি মেথড, সেই মেথড ইউজ করতে গেলে আমাকে জেনারেলি 3টা স্টেপ করতে হবে, যে কি করে আমি বের করব। আমাকে ফার্স্ট স্টেপে করতে হবে জয়নিং দ্য রেন গজ স্টেশন লোকেশন বাই স্ট্রেট লাইন্স টু ফর্ম ট্রায়াঙ্গেল। তাহলে আমার যে ক্যাচমেন্ট এরিয়াতে যত রেন গজগুলো আছে, রেন গজগুলোকে আমরা কি করব, লাইন দিয়ে জয়েন করব এবং ট্রায়াঙ্গেল ফর্ম করব। যেমন তো ট্রায়াঙ্গেল না ফর্ম হবে, আমি একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা আমাকে জয়েন করে দিতে হবে। তারপর আমাকে কি করতে হবে, যেই ট্রায়াঙ্গেল আমার ফর্ম হয়ে গেল তখন আমাকে কি করতে হবে, সেই ট্রায়াঙ্গেলে যে প্রত্যেকটা এজ বা সাইড বা বাহু আছে তার উপর আমাকে পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করতে হবে। কি ড্র করতে হবে, পারপেন্ডিকুলার বাইসেক্টর। এবং পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করলে কি হবে, আমার এক একটা করে পলিগন তৈরি হবে, এবং সেই পলিগনগুলোকে বলা হবে থেইসান পলিগন। পলিগন আমরা জানি 3-এর বেশি সাইড হলে, মোর দেন 3 সাইডস আর পলিগন। অ্যাজ আ এক্সাম্পল হিসাবে আমরা কনসিডার করতে পারি স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, পেন্টাগন, অক্টাগন, হেক্সাগন, এটসেট্রা। তো এটা শুরুই হবে হচ্ছে থেইসন পলিগন। তারপর আমাকে কি করতে হবে, দেন উই ক্যালকুলেট দ্য এরিয়া এনক্লোজ অ্যারাউন্ড ইচ রেন গজ স্টেশন বাউন্ডেড বাই দ্য পলিগন এজ। সেই পলিগন এজ দিয়ে প্রত্যেকটা স্টেশন যতটা বাউন্ডেড আছে সেই এরিয়াটা ক্যালকুলেশন করতে হবে, এবং সেই এরিয়াটাই হবে ইনফ্লুয়েন্স এরিয়া বা রিপ্রেজেন্টেটিভ এরিয়া করসপন্ডিং রেন গজ স্টেশন, যেটা আমি পরে ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিচ্ছি কি হচ্ছে। এবং সেটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। আমাদের থিওরিটিক্যালি যখন হবে তখন আমরা গ্রাফ পেপারে করে স্কেল, কম্পাস এগুলো ইউজ করে ক্যালকুলেশন করব, বা আমাকে ডাইরেক্ট কোশ্চেনে দেওয়া থাকতে পারে। এবার প্র্যাকটিক্যালি করার সময় কি হয়, যখন আমার টোপোগ্রাফিক্যাল ম্যাপ অ্যাভেলেবেল হয় তখন আমার কি করা হয়, প্ল্যানিমিটার, আমরা যেটা জানি প্ল্যানিমিটার ইউজ করে এরিয়া মাপার জন্য, কোনো ম্যাপ বা গ্রাফের ম্যাপ বা ইয়ের থেকে আমার হচ্ছে মানে কোনো ড্রয়িংয়ের উপর বেস করে। তো আমার প্ল্যানিমিটার থাকলে সেই প্ল্যানিমিটার ইউজ করে সেই এরিয়াটা পাওয়া যায়। তো চলো একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক কী করে ক্যালকুলেশন করা হয়। তো এবার আমি এখানে আগে মানে এক্সাম্পল দেওয়ার আগে এখানে আমি সিম্পল একটা ফর্মুলা লিখে দিয়েছি, ফর্মুলাটা ইউজ করে আমি ক্যালকুলেশন করব। আমি যেখানে এখানে বলেছি যদি আমার n নাম্বার অফ স্টেশন থাকে এবং সেই স্টেশনের রেনফল যদি আমার P1,
P2 P3 আপ টু Pn অবধি যদি হয়, এবং তাদের করসপন্ডিং ইনফ্লুয়েন্স এরিয়া, মানে যতটা এরিয়া ওর মধ্যে ইনফ্লুয়েন্স হচ্ছে, ওই যে পলিগন ড্র করে পলিগনের আন্ডারে A1 A2 A3 আপ টু N অবধি, তখন পি বার অর্থাৎ মিন রেইনফল ইকুয়াল টু হবে P1 ইন্টু A1, অর্থাৎ যে ফার্স্ট প্রেসিপিটেশন বা ফার্স্ট রেনগজের প্রেসিপিটেশন করসপন্ডিং তার ইনফ্লুয়েন্স এরিয়া, প্লাস P2 A2 P3 A3 ডট 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 প্লাস Pn An, অর্থাৎ n নাম্বার স্টেশনের রেনফল করসপন্ডিং তার এরিয়া, ডিভাইডেড বাই A1 A2 A3 অর্থাৎ টোটাল এরিয়া। তো এটাকে আমি লিখতে পারি সাম অফ, অর্থাৎ সামেশন অফ সিগমা অফ Pi ইন্টু AI বাই A। Pi মিনস I ইকুয়াল টু 1 টু n, মানে Pi মিনস P1 P2 P3 P4 ডট 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 ইন্টু AI বাই A, মানে A1 বাই A, A2 বাই A, A3 বাই A, A4 বাই A, এরকম করে চলবে। যেখানে এখানে AI বাই A ইজ কল ওয়েটেজ ফ্যাক্টর, অর্থাৎ কোনো একটা স্টেশনের করসপন্ডিং যে ইনফ্লুয়েন্স এরিয়া আছে সেইটাকে মোট এরিয়া দিয়ে ডিভাইড করলে তার যে প্রপোর্শনটা পাওয়া যায় সেটাকে বলা হয় ওয়েটেজ ফ্যাক্টর, অর্থাৎ A1 বাই A একটা ওয়েটেজ ফ্যাক্টর ফার্স্ট স্টেশনের জন্য, A2 বাই A সেকেন্ড স্টেশনের জন্য ওয়েটেজ ফ্যাক্টর, A3 বাই A থার্ড স্টেশনের জন্য ওয়েটেজ ফ্যাক্টর। তো এটাকে ওয়েটেজ ফ্যাক্টর বলে। তো আমি ফর্মুলাটাকে আবার একটু সিম্পলিফাই করে লিখতে পারি, পি বার ইকুয়াল টু P1 অর্থাৎ ফার্স্ট প্রেসিপিটেশন ইন্টু A1 বাই A অর্থাৎ তার প্রপোর্শনেট এরিয়া, প্লাস সেকেন্ড রেনফল ইন্টু তার প্রপোর্শনেট এরিয়া A2 বাই A, প্লাস থার্ড রেনফল বা থার্ড রেনগস ইন্টু তার প্রপোর্শনেট এরিয়া A3 বাই A, এরকম করে আপ টু n নাম্বার অবধি চলবে। তো চলো এখন একটা এক্সাম্পল দিয়ে বুঝি কীরকমভাবে এটা করা হয়। আগে আমি যে এক্সাম্পল হিসাবে যেটা ইউজ করেছিলাম সেম এক্সাম্পলটাই আমি এখানে ইউজ করছি। এবার আমি কি করব, থেসন পলিগন মেথডে আমি এভারেজটা বের করব, এবং আমরা দেখব অ্যান্সার কিন্তু একটু হেভিয়ার হবে, আগের অ্যান্সারের সাথে মিলবে না যেহেতু মেথড চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেম এখানে আমি একটা ক্যাসমেন্ট নিয়েছি যেখানে আমার 4টা রেনগজ স্টেশন আছে। তো 4 রকমের রেনফল মেজার করেছে, ABCD 15 A 12 8 5, আগেরটাই যেটা ছিল সেটা। এবার এটাকে যদি আমি থেসন পলিগন মেথড ইউজ করে করি তাহলে কী করে করব, তো সেম ক্যাচমেন্ট এরিয়াটাই আমি পাশে ড্র করে নিয়েছি সেম শেপের। এবার আমাকে কী করতে হবে, প্রত্যেকটা স্টেশনকে আমাকে জয়েন করতে হবে। ফার্স্ট স্টেপ কী বলেছিলাম, জয়েন করে আমাকে ট্রায়াঙ্গেল বানাতে হবে। তো এখানে আমি ডট ডট দিয়ে দেখিয়েছি যে A টু B আমি জয়েন করেছি, B টু C, C টু D, D টু A। এখনও কিন্তু আমার ট্রায়াঙ্গেল ফর্ম হয়নি। এবার আমি কি করলাম, বি টু ডি জয়েন করলাম, এবার আমার দুটো ট্রায়াঙ্গেল ফর্ম হয়ে গেছে। এবার আমি স্টপ করব। আমি কি করলাম, এইটা না নিয়ে আমি কি করতে পারতাম, উল্টোটাও করতে পারতাম। উল্টো মিনস বি আর ডি জয়েন না করে আমি এ আর সিও জয়েন করতে পারতাম। কিরকম ব্যাপারটা, মানে প্রথম এ, বি থেকে সি, ডি, এ, তারপর আমি কি করেছি, বি আর ডি জয়েন না করে আমি কিন্তু এ আর সিও জয়েন করতে পারতাম, তাহলে কিন্তু আমার দুটো ট্রায়াঙ্গেল ফর্ম হতো। যাই হোক, আমি যেটা দেখিয়েছি সেটাই আমি করি। লেটস, তো এ বি, বি সি, ডি এ অ্যান্ড বিডি আমার ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে। এবার নেক্সট স্টেপ কী ছিল, ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টর অর্থাৎ লম্ব দ্বিখণ্ডিত করতে হবে। তাহলে প্রথমে আমার এ বি সাইড যেটা আছে, এ বি সাইডে পারপেন্ডিকুলার ড্র করলাম। তারপর আমার কি আছে, বিসি, বিসি সাইডের পারপেন্ডিকুলার ড্র করা হলো। তারপর আমার কি আছে, সিডি, সিডি সাইডের পারপেন্ডিকুলার ড্র করা হলো। তারপর আমার আছে এডি সাইডে পারপেন্ডিকুলার ড্র করা হলো। তারপরে বি আর ডির মধ্যে পারপেন্ডিকুলার ড্র করা হলো। এই যে পারপেন্ডিকুলারগুলো ড্র করা হলো, এবার কি করা হলো, প্রত্যেকটা স্টেশনের করসপন্ডিং আমার কি তৈরি হয়ে গেছে, এক একটা কিন্তু পলিগন তৈরি করা হয়ে গেছে, এক একটা আমার পলিগন তৈরি হয়েছে। এবার আমাকে কি করতে হবে, এই প্রত্যেকটা পলিগনের মেজারমেন্ট করতে হবে, যেটা প্ল্যানিমিটার থাকলে প্ল্যানিমিটার বা গ্রাফিক্যালি থাকলে পাওয়া যায়। তো এবার যে পলিগন ইউজ করা হয়েছে সেই পলিগনের করসপন্ডিং যে ক্যাচমেন্ট এরিয়া আছে সেটা হবে সেই স্টেশনের করসপন্ডিং ইনফ্লুয়েন্স এরিয়া। যেমন এখানে এর ক্ষেত্রে আমার হবে হচ্ছে এতটা পোর্শন,
এই পুরো পোর্শনটা আমার এর জন্য হবে। তারপরে আমার বি এর জন্য কতটা হবে, এই পোর্শনটা পুরোটা। সি এর জন্য এই পোর্শনটা, ডি এর জন্য এই পোর্শনটা, যেটা করসপন্ডিং এরিয়াতে আছে। তো সেই হিসাবেই আমি এখানে এক্সাম্পল করে আমার যে এরিয়াগুলো পাওয়া গেছে বা এখানে যে এরিয়াটা ক্রিয়েট হবে সেটা এর ক্ষেত্রে 55, বি এর ক্ষেত্রে 70 স্কোয়ার কিলোমিটার, সি এর ক্ষেত্রে যে এরিয়াটা কভার হয়েছে সেটা হচ্ছে আমার 80 স্কোয়ার কিলোমিটার, অ্যান্ড ডি এর ক্ষেত্রে আমার 35 স্কোয়ার কিলোমিটার। তাহলে এবার আমি থেসন পলিগনের ফর্মুলা যেটা আগে করেছিলাম সেটা যদি ইউজ করি তাহলে আমি কি করে পাবো, আমার ফর্মুলাটা কি ছিল, P1 ইন্টু A1 প্লাস P2 ইন্টু A2, অর্থাৎ ফার্স্ট তার করসপন্ডিং এরিয়া প্লাস সেকেন্ড তার করসপন্ডিং এরিয়া গুণফল যোগ যোগ যোগ। তো এবারে এ অর্থাৎ ফার্স্ট স্টেশনে আমার রেনফল 15, তার করসপন্ডিং এরিয়া 55, তো এই যে 15 ইন্টু 55। অ্যান্ড সেকেন্ড স্টেশন অর্থাৎ স্টেশন বি প্রেসিপিটেশন 12, এরিয়া আমার কত 70 স্কোয়ার কিলোমিটার, তো দেয়ারফর 12 into 17. For C, rainfall is 8, area is 80 square kilometer, therefore 80 into 8. Next, for station D, rainfall is 5 and area is 35 square kilometer, therefore 35 into 5. Divided by কি ছিল টোটাল এরিয়া, মানে A1 A2 মানে A1 প্লাস A2 A3 প্লাস A4 ডট ডট ডট। তো এখানে চারটে স্টেশন হচ্ছে, তো চারটে এরিয়ার যোগফল 55 70 80 অ্যান্ড 35। তো এটা পুরো ক্যালকুলেশন করলাম আর রেনফল আসলো 10.33 mm, যেটা আমার ফার্স্টে এসেছিল মানে বাই ইউজিং অ্যারিথমেটিক্যাল মেথড 10 mm। তো এখানে 10.3 mm একটু ভ্যারি করে। তো এরকমভাবেই থেসন পলিগন মেথড ইউজ করে আমাদের রেনফল এভারেজ রেনফল ক্যালকুলেশন করা হয়। এবার এই মেথড ইউজ করে কিছু সুইটেবিলিটি আছে আগের মেথডের থেকে কম্পেয়ার টু আগের মেথড। এবার আগের মেথডে কি বলেছিলাম যে ওইটা মাত্র ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড রেন গজের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় এবং সবসময় যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড রেন গজ হবে তার কোনো মান নেই। তাহলে নন ইউনিফর্মলি হলে কি হবে, ওইটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না। তাহলে আমাকে ইউজ করতে হবে এই মেথডটাই, থেসন পলিগন মেথড। তো এটা আমি নন ইউনিফর্ম এরিয়ার জন্য ইউজ করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিফর্মলিতেও এটা ইউজ করা যায়। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ কি, যেটা ফার্স্ট মেথডের ক্ষেত্রে ড্রব্যাক ছিল, the rain gauge situated outside the catchment area is not considered, but in this case the rain gauge which is situated outside the catchment area are also considered. তো এটা একটা অ্যাডভান্টেজ। অ্যান্ড থার্ড ওয়ান ইজ কি, it is more accurate than the arithmetical mean method and it is suitable for small area as well as large area. লার্জ এরিয়ার ক্ষেত্রে অ্যারিথমেটিক্যাল মিল মেথডের অ্যাকুরেসি খুব স্মল, অ্যাকুরেসি তেমন বেশি দিতে পারে না। চলো লাস্ট অ্যান্ড থার্ড মেথড ইজ আইসোহেটাল মেথড। এবার প্রথমে আমাকে জানতে হবে আইসোহেটাল কি, আইসোহেড থেকে আইসোহেটাল। আইসোহেড is a line joining the points of equal magnitude of the rainfall. That means it is the contour of equal rainfall. অর্থাৎ আমি কোনো ইকুয়াল রেনফল যুক্ত প্রত্যেকটা প্লেস বা পয়েন্টকে যদি আমি একটা ইমাজিনারি লাইন দিয়ে অ্যাড করি তাহলে যে লাইনটা আমি পাই সেটাকে বলা হয় আইসোহেড, যেটাকে বাংলায় বলা হয় সমবর্ষণযুক্ত রেখা। অর্থাৎ সাপোজ আমি ধরলাম কোনো একটা পার্টিকুলার যা ক্যাচমেন্ট এরিয়ার একটা পয়েন্টের রেনফল 10 mm, আর একটা পয়েন্টে 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 12 mm, আর একটা পয়েন্টে 12 mm, আর একটা পয়েন্টে 13 mm। তো 10 mm কে যদি আমি জয়েন করি একটা লাইন দিয়ে তাহলে সেটা হচ্ছে একটা আইসোহেড এবং সেটা আইসোহেড অফ 10 mm রেনফলে। আবার 12 mm যেগুলো আছে 12 mm গুলো যদি আমি একটা লাইন যে জয়েন করি সেটা হচ্ছে 12 mm আইসোহেড ইমাজিনারি লাইন, যেটা আমার টোপোগ্রাফিক্যাল ম্যাপে শো করানো হয় সেম অ্যাজ কন্টুর লাইনের মতন সার্ভেতে আমরা যেরকম করি, দ্যাট ইজ কল আইসোহেড। এবার আমার যদি টোপোগ্রাফিক্যাল ম্যাপ অ্যাভেলেবেল হয় অর্থাৎ আইসোহেটাল ম্যাপ যদি অ্যাভেলেবেল হয় যেখানে আমার আইসোহেড দেওয়া আছে, সেই আইসোহেড দেওয়া থাকলে আমি সেই ক্যাচমেন্ট এরিয়া এভারেজ রেনফল ইউজ করতে পারি সেইগুলো আইসোহেড ইউজ করে, তাহলে আমার সেখানে থেসন পলিগন মেথড ইউজ না করলেও চলবে। আমি এখানে অ্যাজ এ সিম্পল এক্সাম্পল হিসাবে আমি এই ব্যাপারটাকে বুঝাবো। এইটা আমি একটা ক্যাচমেন্ট নিয়েছি, যে ক্যাচমেন্টের
ক্ষেত্রে আমি আইসোহেটাল লাইনগুলো শো করেছি। আমি ফার্স্ট একটা আইসোহেটাল শো করেছি P1 রেনফল যুক্ত আইসোহেট, মানে এই যে আইসোহেটটা আছে তার রেনফল P1 রেনফলের ভ্যালু। আরেকটা আইসোহেট আছে P2, P3, P4, P5, যেটা সার্কুলার ফর্মে একটা আইসোহেট আছে। এবার কি করেছে, এই প্রত্যেকটা আইসোহেট কি করেছে, বেসিনটের একটা পার্টিকুলার এরিয়াকে ও কভার করেছে। যেমন এখানে আমি যেটা A1 দিয়ে দেখিয়েছি গ্রিন কালারে, এই A1 এরিয়া যেটা আছে সেটা হচ্ছে P2 P1 আইসোহেটের মাঝখানে আছে। অর্থাৎ A1 এরিয়াতে P1 রেনফল অ্যান্ড P2 রেনফল দুটোরই ইনফ্লুয়েন্স আছে। A2 অর্থাৎ P2 P3 রেনফল যুক্ত এরিয়ার মধ্যে ইনক্লুড করা আছে। সেম অ্যাজ A3, A4 অ্যান্ড A5, এই 5কে কভার করেছে P5 রেনফল যুক্ত আইসোহেট। এবার তাহলে আমি ক্যালকুলেশন কি করে করব, চলো নেক্সট আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ফর্মুলা P1 P2 P3, যেখানে আমি দেখালাম আপ টু Pn অবধি যদি আমার আইসোহেটের ভ্যালু হয়, এবং A1 A2 A3 A4 যদি আমার আইসোহেট দ্বারা কভার করা যদি কোনো এরিয়া থাকে, মানে বিটুইন দ্য টু আইসোহেট, যেটা আমি আগেরটাতে দেখালাম, তখন আমার কি হবে, P বার অর্থাৎ মিন রেনফল ইকুয়াল টু আমার হবে A1 ইন্টু P1 প্লাস P2/2, অর্থাৎ P1 প্লাস P2/2 মানে 1 আর 2 আইসোহেটের এভারেজ। তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো, যে দুটো আইসোহেটের এভারেজ ভ্যালু ইন্টু সেই দুটো আইসোহেট দ্বারা সারাউন্ডেড এরিয়া, প্লাস পরের দুটো আইসোহেটের এভারেজ এবং তাদের দ্বারা সীমাবদ্ধ বা কভার করা এরিয়ার যোগফল, এরকম করে আপ টু n নাম্বার অবধি চলতে থাকবে, ডিভাইডেড বাই টোটাল এরিয়া অফ দ্য ক্যাচমেন্ট। তাহলে আমি এখানে কি পেয়ে যাব, মিন রেনফল পেয়ে যাব। চলো নেক্সট আমি একটা ডেটা দিয়ে এক্সাম্পল দিব। এবং এই আইসোহেট মেথডেরও কিছু অ্যাডভান্টেজ আছে। সেটা হচ্ছে এই আইসোহেট মেথড হচ্ছে মোস্ট অ্যাকুরেট বা মোর অ্যাকুরেট দেন দ্য প্রিভিয়াস টু মেথড, অর্থাৎ ম্যাথমেটিক্যাল মিন মেথড অ্যাজ ওয়েল অ্যাজ থেইসন পলিগন মেথডের থেকে এটা মোস্ট অ্যাকুরেট। তার জন্য এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয় যদি আইসোহেটাল ম্যাপ আমার কাছে যদি অ্যাভেলেবেল থাকে, এবং ইট ইজ অলসো সুইটেবল ফর লার্জ এরিয়া। ওকে, তো চলো একটা এক্সাম্পল নিয়ে আমরা ব্যাপারটাকে বুঝি। আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি একটা কোশ্চেন নিয়ে। The isoid due to a storm in a catchment were drawn and the area of the catchment bounded by the isoid were tabulated as below. Estimate the mean precipitation due to storm. অর্থাৎ আমার এভারেজ প্রেসিপিটেশন বা রেনফল ক্যালকুলেশন করতে হবে। কীরকম আছে, আমার ফার্স্টে দেওয়া আছে স্টেশন -12, তার এরিয়া করসপন্ডিং 30, অর্থাৎ স্টেশন থেকে শুরু করে 12 সেন্টিমিটারের যে আমার আইসোহেট আছে ওটাকে কভার করে আছে যে এরিয়াটা, সেটা হচ্ছে 30। নেক্সট হচ্ছে 12 to 10, অর্থাৎ 12 সেন্টিমিটারের একটা আইসোহেট আর একটা হচ্ছে 10 সেন্টিমিটারের একটা আইসোহেট। এই দুটো আইসোহেটের মধ্যে যে এরিয়াটা কভার করে আছে সেটা হচ্ছে 140 স্কোয়ার কিলোমিটার। তো এরকম করে 10 to 8, 8 to 6, 6 to 4, তাহলে আমার লাস্ট যে আইসোহেটটা আছে সেটা হচ্ছে 4 সেন্টিমিটারে। এবার 6 আর 4 সেন্টিমিটারের মধ্যে যে এরিয়াটা কভার করা আছে সেটা হচ্ছে 20। এখানে একটু ডায়াগ্রামে দেখানো হয়েছে, এটা একটা বেসিন ক্যাচমেন্ট এরিয়া, যেখানে হচ্ছে ডি হচ্ছে আমার যদি স্টেশন হয়, সেই স্টেশনকে করসপন্ডিং করে আমার কি আছে 12 অর্থাৎ 12 সেন্টিমিটারে একটা আইসোহেট, এটা যেটা সার্কেল করে দেখানো হয়েছে। তারপরে আমার আছে হচ্ছে 12, তো 12 তো আছে, 12-এর পরে আছে আমার 10, 10-এর একটা আইসোহেট, তারপর আমার আছে হচ্ছে 8, 6 অ্যান্ড 4 আইসোহেট। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আমার ক্ষেত্রে এই 12 সেন্টিমিটার আইসোহেট আর স্টেশনটাকে কভার করে আছে এই সার্কুলার পোর্শনটা। 10 12-এর মধ্যে যে এরিয়াটা সেটা 140, মানে এই পুরো এরিয়াটা। তারপর আমার কি আছে 10 আর 8-এর মধ্যে আছে 80, তার মানে এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 8 সেন্টিমিটার আইসোহেট, তার মাঝের কভার এরিয়াটা হচ্ছে এই পুরোটা, যার ভ্যালু 140। সেম অ্যাজ 8 অ্যান্ড 6-এর মাঝে এই পুরোটা, 6 আর 4-এর মাঝে এই এতটা, যেটা ক্যাচমেনের মধ্যে ইনক্লুড করে আছে, ক্যাচমেনের বাইরে গেলে আমার হবে না। তো চলো ফর্মুলা লাগালে এবার হয়ে যাবে। আমি টেবিল ফর্মে এটাকে সলভ করেছি। প্রথমে আইসোহেটগুলো লিখে নিয়েছি অ্যাজ গিভেন ইন মাই কোশ্চেন। সেকেন্ড ওয়ান ইজ এভারেজ ভ্যালু
অর্থাৎ P1 প্লাস P2 এরকম করে। ফার্স্ট এভারেজ ভ্যালু কিন্তু 12 আছে, ফার্স্ট এভারেজ ভ্যালু 12 আছে। কেন এভারেজ 12 হবে? আমি আবার একটু প্রিভিয়াসে যাই। এইখানে আমার যেটা আছে স্টেশনের 12, অর্থাৎ স্টেশনকে কভার করে 12 সেন্টিমিটারের যে আইসোলেটটা আছে তার যে এরিয়াটা আছে এইটা এ, এবং তার ইনফ্লুয়েন্স কি আছে? অনলি 12ই আছে, অর্থাৎ ওই এরিয়ার মধ্যে যে রেনফলের ইনফ্লুয়েন্সটা আছে সেটা একটা আইসোলেট এরিয়া আছে, অর্থাৎ 12 আছে। তার জন্য কিন্তু আমার এভারেজটা কিন্তু 12, আমার এভারেজ 12, অর্থাৎ 12টাই এভারেজ হিসাবে ইউজ হবে। অর্থাৎ এভারেজ বলে দুটো নাই, দুটো হলে দুটোর এভারেজ হতো, অর্থাৎ 12টাই তার ইনফ্লুয়েন্সের হিসাবে ইউজ হবে, তার জন্য 12। নেক্সট হলো 12 টু 10, অর্থাৎ 12 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার হাইসোয়েটের মধ্যে আমার যে এরিয়াটা ছিল সেটা 140 ছিল। তাহলে 140-র জন্য যে এরিয়া আছে, তাহলে সেখান থেকে আমি রেনফলটা কি নিব? আমার স্টার্টিংয়ে আছে 12, এন্ডিংয়ে আছে 10, তো মাঝের রেনফল কি? এর এভারেজের কিছু একটা দুটোরই ইনফ্লুয়েন্স আছে, তো 10 প্লাস 12 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 11, 11। সেম অ্যাজ 10 অ্যান্ড 8 দুটো আইসোলেট আছে, তাহলে তার এভারেজ হচ্ছে 9, তার করসপন্ডিং এরিয়া 8, এরকম করে 8 টু 6 এর মধ্যে 7, অ্যান্ড 6 অ্যান্ড 4 তার এভারেজ হচ্ছে 5, অর্থাৎ 6 আর 4 এর মধ্যে এরিয়া আছে 20, তাহলে তার মানে ইনফ্লুয়েন্স রেনফল অর্থাৎ এভারেজ রেনফল দুটোর গড় 6 প্লাস 4 অর্থাৎ 5। তো এরকম করে আমার প্রত্যেকটার আমার এভারেজ ভ্যালু ক্যালকুলেশন হয়েছে এবং তার করসপন্ডিং এরিয়া আছে। এবার আমার ফর্মুলা অনুযায়ী যদি আমি এটা ইউজ করি, সেটা কি করে হবে? ফ্র্যাকশন অফ টোটাল এরিয়া। ফ্র্যাকশন অফ টোটাল এরিয়া বলতে আমি যেটা এখানে বললাম A1/A, A2/A, A3/A, এরকম করে আমি বলতে পারি। তো এইটা আমার এরিয়া হচ্ছে, এটা ফার্স্ট এরিয়া A1, এবার ডিভাইডেড বাই A, অর্থাৎ টোটাল এরিয়া ডিভাইড করলে আমার এটা পাওয়া যাবে। আমার টোটাল এরিয়া কত? এই যে 450। সেম 140 ডিভাইডেড বাই 450 যদি আমি করি, তাহলে আমি পেয়ে যাব এইটা। এরকম করে আমার ক্যালকুলেশন করা হয়েছে। তারপরে ওয়েটেড পি বলতে কিচ্ছু না, কলাম 2 ইন্টু 4, মানে এইটা ইন্টু 4, অর্থাৎ P1 ইন্টু A1 ডিভাইডেড বাই A, ফ্র্যাকশনাল এরিয়াগুলো সেইগুলোগুলো টোটাল আমার এটা পাওয়া যায়। তো আলটিমেটলি মিন প্রেসিপিটেশন টোটালটা যোগফল। আমি একটু প্রিভিয়াস ফর্মুলাতে চলে যাই। এই ছিল আমার ফর্মুলা, এভারেজ ইন্টু করসপন্ডিং এরিয়া প্লাস এভারেজ ইন্টু করসপন্ডিং এরিয়া ডট 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 ডিভাইডেড বাই টোটাল এরিয়া। বা আমি কি বলতে পারি? দিস ওয়ান বাই দিস, অর্থাৎ A1/A ইন্টু এভারেজ রেনফল প্লাস A2/A ইন্টু এভারেজ রেনফল। আমি এরকম করেও ক্যালকুলেশন করতে পারি। থ্যাংক ইউ।